এখন আমাদের একাদশ শ্রেণীর আলোচ্য বিষয় হল মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি। সেই বিষয়ে রিজিড বডি সংক্রান্ত মোশন অফ পার্টিকলস এবং রিজিড বডির মোশন নিয়ে মূলত আলোচনা করব। সেখানে আমরা প্রথমে রিলেশন নির্ণয় করব বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অর্থাৎ টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। নেক্সট অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে জানব। নেক্সট মোমেন্ট অফ ইনার্সিয়া, বিভিন্ন ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়ার মান কেমন হয় সেটা দেখব। তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল এবং এর প্রয়োগ নিয়ে আলোচনা করব। তারপরে হলো রোলিং উইদাউট স্লিপিং প্রবলেমস এবং রোটেশনাল কাইনেটিক এনার্জি অ্যান্ড টোটাল কাইনেটিক এনার্জি বিষয়ে আলোচনা করব। তাহলে প্রথম টপিকে আমরা যাচ্ছি যে রিজিড বডি কী। ধরা যাক একটা বস্তু গতির যে অবস্থায় আছে না কেন, রিজিড বডি বলতে বোঝাচ্ছে রিজিড ডাইনামিক্সে যে একটা বস্তুর উপরে দুটো বিন্দু আছে। ধরা যাক এ এবং বি, এদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে বস্তুটা গতির যে অবস্থায় থাকুক না কেন, এ আর বি এর মধ্যে যে দূরত্ব বলা হয়েছে আর, আর যদি সর্বদা ধ্রুবক থাকে তাহলে সেই বস্তুকে বলা হবে রিজিড বডি। অর্থাৎ যদি বস্তুর মোশনের সময় ডিস্টেন্স ইন বিটুইন এনি টু পয়েন্টস রিমেইনস কনস্ট্যান্ট ডিউরিং দ্য মোশন অফ দ্য বডি, দেন দ্য বডি ইজ সেড টু বি রিজিড বডি। এইরকম একটা রিজিড বডিকে ঘোরানো হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষ, এখানে এক্স ওয়াই অক্ষ বরাবর। তাতে একটা টর্ক প্রয়োগ করা হয়েছে, জি টর্ক প্রয়োগ করা হয়েছে। তার ফলে বস্তুটা ঘুরছে ঘূর্ণাক্ষ সাপেক্ষে আলফা কৌণিক ত্বরণে। আলফা হলো কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে একটা কনস্ট্যান্ট টর্ক জি ইজ অ্যাপ্লাইড অন এ রিজিড বডি and it is rotating about the axis xy with uniform angular acceleration alpha. এখন এই বস্তুটাকে অসংখ্য বিন্দু ভর M1, M2, M3 ইত্যাদির সমষ্টি বলে ভেবে নিচ্ছি। এইবার কি হচ্ছে, M1 ভরের ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব দেখছি R1, M2 ভরের ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব R2, M3 ভরের ঘূর্ণাক্ষ থেকে R3 দূরত্ব, এইরকম বিভিন্ন ভরগুলোর দূরত্ব রয়েছে। এখন দেখো, রিজিড বডি যখন ঘোরে কোনো ঘূর্ণাক্ষ সাপেক্ষে, রিজিড বডির ধর্ম অনুযায়ী তার প্রত্যেকটা বিন্দু ভর ওই ঘূর্ণাক্ষ সাপেক্ষে একই ত্বরণে ঘুরবে। এখন আমরা ধরছি আলফা ত্বরণে বস্তু ঘুরছে, তাহলে M1 ভরের ত্বরণ, কৌণিক ত্বরণ, দেখো এখানে একটা ছক তৈরি করা হয়েছে। M1 ভরের কৌণিক ত্বরণ আলফা, M2 ভরেরও আলফা, M3 ভরেরও আলফা, M4 ভরেরও আলফা এবং সবারই আলফা। অর্থাৎ একটা রিজিড বডি যখন নির্দিষ্ট ঘূর্ণাক্ষ সাপেক্ষে ঘুরছে, সেটা যদি সমকৌণিক ত্বরণে ঘুরতে থাকে, ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরতে থাকে, তাহলে তার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু ভর ওই অক্ষ সাপেক্ষে একই কৌণিক ত্বরণে ঘুরবে। কিন্তু দেখো, M1 ভর যে পথে ঘুরছে সেই পথটা এইরকম হয়ে যাবে, একটা বৃত্তাকার পথ এবং তার ব্যাসার্ধ R1। তাহলে তার রৈখিক বেগ কত হবে? রৈখিক ত্বরণ হবে R1 আলফা। M2 ভর তাহলে কত ব্যাসার্ধের পথে ঘুরছে? দেখো এই যে এরকম R2 ব্যাসার্ধের পথে, তাহলে তার ত্বরণ কত হতে পারে? R2 আলফা। M3 ভরের তাহলে কত হবে? সিমিলারলি R3 আলফা। M4-এর যদি আরেকটা ভর হতো, সেটা যদি R4 ব্যাসার্ধের পথে ঘুরতো, R4 আলফা। এইভাবে বিভিন্ন ভরগুলোর রৈখিক ত্বরণ পেয়ে যাচ্ছি। আমরা জানি বল, ফোর্স ইকুয়ালস টু কত? এফ সমান সমান এম ইন্টু এ, তার মানে ভর ইন্টু রৈখিক ত্বরণ। তাহলে M1 ভরের উপর প্রযুক্ত বল কতটা? M1 R1 আলফা। M2 ভরের ওপরে M2 R2 আলফা। M3 ভরের ওপরে সিমিলারলি M3 R3 আলফা। M4 ভরের উপরে সিমিলারলি M4 R4 আলফা, ইত্যাদি ইত্যাদি আমরা পাবো। এখন এই বলগুলো কিভাবে কাজ করছে? অবশ্যই বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে বৃত্তের স্পর্শক বরাবর। তাহলে এখন ঘূর্ণাক্ষ সাপেক্ষে এই বলের ভ্রামক কী হবে? M1 R1 আলফা যদি বল হয় এবং ঘূর্ণাক্ষ থেকে সেই বলের ক্রিয়ারেখার দূরত্ব যদি R1 হয়, তাহলে বলের ভ্রামক কী হবে? M1 R1 আলফা ইন্টু R1। তার মানে কত হলো? M1 R1 স্কোয়ার আলফা। তাহলে M2-র ক্ষেত্রে কতটা হবে? বলটা হয়েছে কত? M2 R2 আলফা, তার ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব R2, তাহলে বলের ভ্রামক হলো M2 R2 স্কোয়ার আলফা। তাহলে M3 ভরের কত হবে? অনুরূপে M3 R3 স্কোয়ার আলফা। এইভাবে আমরা বিভিন্ন ভরগুলোর উপর প্রযুক্ত বলের ভ্রামক পাব।
তোমরা জানো বলের ভ্রামক এই ভেক্টরটা হলো অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে মোট টর্ক কী হবে? মোট ভ্রামক। এই প্রত্যেকটা ভরেরই কিন্তু যে কৌণিক ত্বরণের কারণে তাতে যে টর্ক কাজ করছে সবগুলোই কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে সবার দিকে একই। তাহলে মোট টর্ক কী হবে? আলাদা আলাদা ভরগুলোর উপরে যে টর্ক কাজ করছে তার যোগফলের সঙ্গে সমান। তাহলে প্রথম ভরের উপরে বল কতটা টর্ক কতটা কাজ করেছে, বলের ভ্রামক m1r1 স্কোয়ার আলফা। দ্বিতীয় ভরের ক্ষেত্রে m2r2 স্কোয়ার আলফা। তৃতীয় ভরের ক্ষেত্রে m3r3 স্কোয়ার আলফা। এবং অন্যান্য ভরগুলোর অনুরূপে আমরা কতটা টর্ক কাজ করছে পেয়ে যাচ্ছি। তাহলে মোট টর্ক কী হবে? এদের যোগফল। এখান থেকে দেখো আমরা যদি আলফা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে? m1r1 স্কোয়ার প্লাস m2r2 স্কোয়ার প্লাস m3r3 স্কোয়ার ইত্যাদি টার্মের যোগফল। এই টার্মগুলো যোগফলকে আমরা এক কথায় বলতে পারি সামেশন আই এম আই আর আই স্কোয়ার, যেখানে আয়ের মান 1 থেকে n পর্যন্ত যদি n সংখ্যক পার্টিকেল থাকে। এই যে এই টার্মটা না সামেশন এম আই আর আই স্কোয়ার, এটাকেই বলা হচ্ছে ওই যে ঘূর্ণায়মান বস্তুটির এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক। তাহলে এটা যদি আই বসায় তাহলে জি সমান হলো আই আলফা, মোট টর্ক জি সমান আই আলফা। তাহলে আমরা আরেকবার দেখে নিই কীভাবে সম্পর্কে এলাম। টর্ক বের করব। টর্ক মানে আলাদা আলাদা টর্কের যোগফল। টর্ক মানে কি? বলের ভ্রামক। তার মানে কি? বল গণিত দূরত্ব। আর বল বের করতে গেলে কি করতে হবে? এফ সমান এম এ। তাহলে রৈখিক ত্বরণ দরকার ইন্টু দূরত্ব। রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের সম্পর্ক A = আলফা আর। সুতরাং প্রত্যেকটা ভরের ক্ষেত্রে প্রথমে রিজিড বডি, তাতে টর্ক কাজ করেছে, সে সুষম কৌণিক ত্বরণে ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরছে। এবং রিজিড বডিটা যখন ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরছে তার উপর অবস্থিত বিন্দু ভর, প্রত্যেকটি বিন্দু ভর ওই অক্ষ সাপেক্ষে একই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ঘুরতে থাকবে। এটা রিজিড বডি রোটেশনের একটা বৈশিষ্ট্য। তাহলে পরে মোট টর্ক কী হবে? আলাদা আলাদা টর্কের যোগফল। কিন্তু আমি কৌণিক ত্বরণ থেকে গেলাম রৈখিক ত্বরণে, তাকে ভর দিয়ে গুণ করলাম, তাহলে প্রত্যেকটা ভরের উপর কতটা বল কাজ করছে, তারপর বলের ভ্রামক। সবাই বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ দিয়ে যখন গুণ করলাম বলকে, তাহলে বলের ভ্রামক পেয়ে গেলাম। প্রত্যেকের টর্ক একই দিকে, কারণ টর্ক অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে মোট টর্ক আলাদা আলাদা টর্কগুলোর যোগফল। সেখান থেকে আলফা কমন নিলে যে টার্মটা পড়ে থাকলো সেই টার্মটাই হলোই আমাদের প্রদত্ত বডির, যে বডিটাকে ঘোরানো হচ্ছে তার এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। এটাকেই আমরা আই দিয়ে প্রকাশ করলাম। তাহলে জি সমান সমান আই আলফা। তোমরা যেমন ট্রান্সলেশনাল মোশনে পেয়েছো এফ সমান সমান এম এ, এখানে জি সমান আই আলফা। বস্তুদের রৈখিক ত্বরণ সৃষ্টি করার জন্য বলের প্রয়োজন হয়, আর কৌণিক ত্বরণ সৃষ্টির জন্য টর্কের প্রয়োজন হয়। তাহলে টর্ক হলো বলের ঘূর্ণন প্রতিরূপ। একইভাবে রৈখিক গতিতে ভর যে ভূমিকা গ্রহণ করে, ঘূর্ণন গতিতেও জড়তা ভ্রামক সেই ভূমিকা গ্রহণ করে। এবং আই সমান সমান কি? সামেশন এম আই আর আই স্কোয়ার। অর্থাৎ একটা বিস্তৃত বস্তু, অসংখ্য বিন্দু ভরের সমষ্টি, সেই ভরগুলোর আর ঘূর্ণাক্ষ থেকে তাদের দূরত্বের বর্গের যে গুণফল, এই প্রত্যেকটা বিন্দু ভরের জন্য ভর আর দূরত্বের বর্গের গুণফলগুলো বের করে তার যদি সমষ্টি নিই, সেটাই হলো বস্তুটির অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান। এইভাবে আমরা কিন্তু খুব সহজে জড়তা ভ্রামক নির্ণয় করতে পারি। এবং জি সমান আই আলফা, এটাকে বলা হয় ঘূর্ণন গতির ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন। আই হলো কি? আই হলো জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক ভরই বলা হয় রৈখিক গতির ক্ষেত্রে। ট্রান্সলেশনাল মোশনে জাড্যের পরিমাপ। জাড্যের পরিমাপ, মাস ইজ দ্য মেজার অফ ইনার্সিয়া অফ এ বডি। একইভাবে জড়তা ভ্রামক হলো ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌণিক জাড্যের পরিমাপ, অ্যাঙ্গুলার ইনার্সিয়ার মেজারমেন্ট। অ্যাঙ্গুলার ইনার্সিয়া মেজারমেন্ট পাওয়া যায় আমরা জড়তা ভ্রামকের সাহায্যে। তার ফলে জড়তা ভ্রামকের মান যত বেশি হয়, বস্তুর নির্দিষ্ট ঘূর্ণাক্ষ সাপেক্ষে গতিকে ধরে রাখার প্রবণতাও তত বেশি হয়। তাহলে যে জন্য তোমরা জানো যে সাইকেলের চাকায় স্পোক ব্যবহার করা হয়, যাতে করে চাকার নিজের অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক বেড়ে যায়। তার ফলে তার ঘূর্ণন গতিকে ধরে রাখার প্রবণতা বেশি হয়। যদি কখনো চাকার স্পোকগুলো ভেঙে যায়, তখন দেখবে
কেমন যেন একটু হড়কে হড়কে চাকাটা এগোচ্ছে, অর্থাৎ তার তখন কিন্তু ঘূর্ণন গতিটা আর অত স্মুথ হচ্ছে না, কারণ তার জাড্য ভ্রামকটা কমে গেছে। অ্যাক্সেল সাপেক্ষে ঘোরার সময় ঘূর্ণাক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান কমে গেছে, তাহলে তার যে কৌণিক জাড্য কমে গেছে, তাই গতিকে ধরে রাখার প্রবণতাও কম, তাই হড়কে হড়কে এগিয়ে যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় টপিক, কৌণিক ভরবেগ। দেখো, কৌণিক ভরবেগ মানে কোনো বস্তুর জড়তা ভ্রামক এবং কৌণিক বেগের সমন্বয়ে তাতে যে ঘূর্ণন ধর্মের সৃষ্টি হয় তাই হলো তার কৌণিক ভরবেগ। এবং এই কৌণিক ভরবেগকেও আমরা মেপে থাকি জড়তা ভ্রামক এবং কৌণিক বেগের গুণফল দিয়ে। এই কৌণিক ভরবেগ এটাও একটা অ্যাক্সিয়াল ভেক্টর, এর দিকও হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। যেমন কৌণিক বেগের দিকও হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন, সেরকম কৌণিক ভরবেগের দিকও তাই। আরেকভাবে কৌণিক ভরবেগকে মাপা যায়, সেটা কি? ধরো একটা বস্তু এম ভরের বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে উইথ ইউনিফর্ম স্পিড ভি, তাহলে তার যে কোনো বিন্দুতে বেগের মান কি হবে? ধরো এ বিন্দুতে আছে, তার বেগের মান ওই বিন্দুতে স্পর্শক বরাবর, তাহলে রৈখিক ভরবেগ কত? এম ভরের বস্তু বেগ ভি হলে রৈখিক ভরবেগ এম ভি, তাহলে রৈখিক ভরবেগের ভ্রামক কত হলো? এম ভি আর, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। এবার ভি সমান তুমি জানো, যখন পিওরলি রোটেশনাল মোশন আছে ভি সমান সমান তোমার ওমেগা আর, তাহলে ভি সমান যদি ওমেগা আর বসাও, তাহলে দেখো এখানে হলো কত? এম ওমেগা ইন্টু আর স্কোয়ার বা এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এইবার দেখো, এম ভরটা ছিল বিন্দু ভর, তাহলে ও বিন্দু থেকে তার যে ভর আর দূরত্বের বর্গের গুণফল কত? এম আর স্কোয়ার। এটাই তো হলো ও বিন্দুগামী অক্ষ সাপেক্ষে এম ভরের জড়তা ভ্রামক, তাহলে দিস ইজ আই ওমেগা। তাহলে রৈখিক ভরবেগের ভ্রামক সমান আই ওমেগা। আর একটু আগে দেখলাম আই ওমেগা মানে কৌণিক ভরবেগ, তাহলে রৈখিক ভরবেগের ভ্রামক সমান কৌণিক ভরবেগ। মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবং এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু একটা ভেক্টর রাশি। এটা কি ধরনের ভেক্টর? অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে তাকে বের করার দুটো রাস্তা পাওয়া গেল মূলত। একটা হলো কি এল সমান আই ওমেগা, আর একটা হলো কি মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, তার মানে আর ক্রস পি বা আর ক্রস এম ভি। এটাও কিন্তু কৌণিক ভরবেগকে বের করার আরেকটা নিয়ম। তার মানে রৈখিক ভরবেগের ভ্রামকই হলো কৌণিক ভরবেগের সঙ্গে সমান। এবার দেখো, এল সমান আর ক্রস পি, পি মানে হলো বস্তুর রৈখিক ভরবেগ বা পি হলো লিনিয়ার মোমেন্টাম। তাহলে মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার দেখো, টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। তাহলে দেখো ডিএল ডিটি কী হবে? ডিআর ডিটি ক্রস পি প্লাস আর ক্রস ডিপি ডিটি। দেখো ডিআর ডিটি মানে কি? বেগ, তাহলে ভি, আর পি মানে ভরবেগ এম ভি, ভি ক্রস এম ভি মানে 0, আর আর ক্রস ডিপি ডিটি মানে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে ফোর্স। তাহলে দেখো ভি ক্রস এম ভি তো 0, তাই না? ভি এর মান ইন্টু এম ভি এর মান ইন্টু সাইন থিটা, ভি আর এম ভির মধ্যে অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি 0, তাহলে ভি ক্রস এম ভি 0। তাহলে আর ক্রস এফকেই তো আমরা টাউ বলবো। টাউ মানে টর্ক, ঘূর্ণন প্রবণতা মাপে বলের ভ্রামক। তাহলে ডিএল ডিটি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার সমান সমান টাউ। এখান থেকে কিন্তু এল আমরা মেজার করে ফেলতে পারি। এল সমান সমান কত? ইন্টিগ্রেশন টাউ ডিটি। দেখো ডিএল সমান সমান টাউ ডিটি, তাহলে এল সমান ইন্টিগ্রেশন করলে টাউ ডিটি প্লাস সি। সুতরাং টাউ এজ এ ফাংশন অফ টি যদি দেওয়া থাকে, তাহলে কৌণিক ভরবেগ কিন্তু বের করার আরেকটা রাস্তা আমরা পেলাম। প্রথম রাস্তা পেয়েছিলাম এল সমান সমান আই ওমেগা, কৌণিক ভরবেগ অ্যাক্সিয়াল ভেক্টর। দ্বিতীয় রাস্তা পেলাম মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। তৃতীয় রাস্তা পেলাম যদি এল ডিএল ডিটি সমান টাউ, অর্থাৎ টাউ অ্যাজ এ ফাংশন অফ টাইম থাকে, তাহলে এল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টাউ ডিটি প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এইভাবেও আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম মাপতে পারি। এখান থেকে আমরা দেখো আরেকটা সম্পর্ক পেয়েছি যে জি ইকুয়ালস টু আই আলফা। এখান থেকেও আমরা ওই সম্পর্কে যেতে পারি। আলফা মানে কি? কৌণিক ত্বরণ, মানে কি ডি ওমেগা ডিটি।
আই তো কনস্ট্যান্ট, সো দিস ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ আই ওমেগা, কারণ এটা ভাঙলে আই ডি ওমেগা ডিটি প্লাস ওমেগা ডিআইডিটি, ডিআইডিটি তো জিরো, তাহলে আই ডি ওমেগা ডিটি মানে ডিডিটি অফ আই ওমেগা, অতএব জি ইকুয়ালস টু ডিএল ডিটি। তাহলে টর্ক সমান কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তোমরা যেমন বল সমান পেয়েছিলে, কি পেয়েছিলে? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, এফ সমান ডিপিডিটি। একইভাবে আমরা পেলাম রোটেশনাল মোশনের ক্ষেত্রে বলের রোটেশনাল অ্যানালজি হলো টর্ক, জি সমান ওখানে রৈখিক ভরবেগ, এখানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, ওখানে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার ছিল বল সমান, এখানে টর্ক সমান কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রথম পেজে আমরা মূলত ইকুয়েশন অফ মোশন জানলাম, ঘূর্ণন গতির ক্ষেত্রে জি সমান আই আলফা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলেশন। নেক্সট কৌণিক ভরবেগ এবং সম্পর্কে ধারণা নিলাম, কৌণিক ভরবেগকে বের করার 3টে উপায়ও আমরা জেনে ফেললাম। নেক্সট আমরা এইবারে দেখার চেষ্টা করছি যে একটা বস্তু ঘূর্ণাক্ষ সাপেক্ষে ঘুরছে, তার রোটেশনাল কাইনেটিক এনার্জি কতখানি হবে। এ বডি ইজ রোটেটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস এক্স ওয়াই। এই যে এটা একটা বডি, ধরো এই একটা বডি, ইট ইজ রোটেটিং অ্যাবাউট দ্য অ্যাক্সিস এক্স ওয়াই উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। We are interested to calculate the rotational kinetic energy of the body. দেখো কাইনেটিক এনার্জি মানে তুমি তো বুঝতেই পারছো, হাফ অফ এমআই ভিআই স্কোয়ার, অর্থাৎ বস্তুর ভর এবং রৈখিক বেগের স্কোয়ারের গুণফলগুলোর সঙ্গে হাফ গুণ করে দিয়ে যোগ করলে আমি মোট গতিশক্তি পাবো। তাহলে দেখো প্রত্যেকটা ভরের আমাকে গতিশক্তিটা বের করতে হবে। M1 ভর ঘূর্ণাক্ষ সাপেক্ষে কত ব্যাসার্ধের পথে ঘুরছে? দেখো R1 ব্যাসার্ধের, তার কৌণিক বেগ ওমেগা, তাহলে রৈখিক বেগ V1 সমান ওমেগা R1। তাহলে তার গতিশক্তি কত? হাফ M1 ওমেগা R1 এর হোল স্কোয়ার। M2 ভর ঘূর্ণাক্ষ সাপেক্ষে কত ব্যাসার্ধের পথে ঘুরছে? দেখো R2 ব্যাসার্ধের পথে, তাহলে তার রৈখিক ভরবেগ কত? ওমেগা R2, তাহলে তার গতিশক্তি কত? হাফ M2 ইন্টু ওমেগা R2 তার হোল স্কোয়ার। এবার তৃতীয় ভরটার একইভাবে গতিশক্তি কত পাবো? হাফ, ভর হলো M3, রৈখিক বেগের মান হলো ওমেগা R3 তার হোল স্কোয়ার। তাহলে গতিশক্তি তো স্কেলার আছে, তাহলে মোট গতিশক্তি কী হবে? আলাদা আলাদা ভর, বিভিন্ন ভরগুলোর এরকম গতিশক্তি বের করে যোগ করে দেবো। দেখো এখান থেকে হাফ ওমেগা স্কোয়ার যদি কমন যায় তাহলে পড়ে থাকে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার ইত্যাদি ইত্যাদি টার্মের যোগফল। দেখতেই পাচ্ছ পরেরটা হলো এই XY অক্ষ সাপেক্ষে এ বস্তুটার জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক, একটু আগে বলেছি। তাহলে দিস ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে ই বস্তুটার ঘূর্ণনজনিত গতিশক্তি, ই রোটেশনাল, ই আর সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তোমরা জানো ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি সমান কি? হাফ এম ভি স্কোয়ার। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে ভর যে ভূমিকা গ্রহণ করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে জড়তার ভ্রামক আই সেই ভূমিকা গ্রহণ করে। ট্রান্সলেশনালের যেটা রৈখিক বেগ, রোটেশনালের জন্য সেটা কৌণিক বেগ। সো ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি যেমন হাফ এম ভি স্কোয়ার পেতে পারি, রোটেশনাল কাইনেটিক এনার্জি হলো হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এই জড়তা ভ্রামক সংক্রান্ত ব্যাপারে আমরা একটু আগেও কিন্তু দেখেছি। কি দেখেছি? আই সমান সমান কী ছিল? সামেশন এম আই আর আই স্কোয়ার। কী দেখেছিলাম? একটা বিস্তৃত বস্তু, এক্সটেন্ডেড বডি, সেটা অসংখ্য বিন্দু ভরের সমষ্টি, M1 M2 M3 ইত্যাদি, এদেরই তো আমরা বলছি এমআই, এবং তাদের ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব ছিল যথাক্রমে R1 R2 R3 ইত্যাদি ইত্যাদি। তাহলে ভর এবং দূরত্বের স্কোয়ারগুলো নিয়ে নিলাম, M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার। এদের যদি যোগ করি তাহলে পুরো বস্তুটার ওই নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক পাই। রৈখিক গতিতে ভরই হলো জাড্যের পরিমাপ। মাস ইজ দ্য মেজার অফ ইনার্সিয়া, মেজার অফ ইনার্সিয়া অফ এ বডি। সেরকম ঘূর্ণন গতির ক্ষেত্রে জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক আই ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গুলার ইনার্সিয়া, মেজার অফ
অ্যাঙ্গুলার ইনার্সিয়া অর্থাৎ ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর যে জাড্য তার পরিমাপ হলো জড়তার ভ্রামক। জাড্য ধর্ম বেশি হবে কখন? যখন বস্তুর নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক যত বেশি হবে। কিন্তু দেখো, একটা বস্তু যদি তোমার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে অক্ষ সাপেক্ষে তার যা জড়তা ভ্রামক হয়, যদি ক্লকওয়াইজও ঘুরে তাহলে তার জড়তা ভ্রামক একই হয়ে থাকে। তাই যদি তোমাকে প্রশ্ন করে যে এই জাড্য ভ্রামক এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, যেহেতু বস্তুর ঘূর্ণনের দিকের উপরে জড়তা ভ্রামক নির্ভর করে না, তাই শুধু যদি স্কেলার এবং ভেক্টরের প্রশ্ন হয় তাহলে তুমি অবশ্যই উত্তর দেবে স্কেলার রাশি। কিন্তু প্রকৃতপক্ষে জড়তা ভ্রামক হলো একটি টেনসার রাশি। এইবার বিভিন্ন ভরগুলোর জাড্য ভ্রামক কেমন হবে এটা আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে এই জাড্য ভ্রামক কিন্তু বস্তুর কৌণিক জাড্যের পরিমাপ। মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গুলার ইনার্সিয়া অফ এ বডি। অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়ার মান যত বেশি হবে নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে বস্তুর তার ঘূর্ণন প্রবণতাকে ধরে রাখা, তার গতিকে ধরে রাখার প্রবণতা তত বেশি হবে, তত ঘূর্ণন প্রবণতা বেশি হবে। এবার একটা পয়েন্ট মাস এম একটা নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে সে আর ব্যাসার্ধের পথে ঘুরছে, তাহলে তার অক্ষ এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে সে ঘুরছে, তার জড়তা ভ্রামক কত হবে? এম ইন্টু তার দূরত্ব আর স্কোয়ার, একটাই তো ভর, তাহলে এমআই আড়াই স্কোয়ারের জায়গায় সেটা এম আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে একটা বিন্দু ভর একটা অক্ষ সাপেক্ষে ঘুরলে অক্ষ থেকে তার দূরত্ব যদি আর হয় তাহলে সেই অক্ষ সাপেক্ষে তার জড়তা ভ্রামক আই সমান হবে এম আর স্কোয়ার। এবার একটা রিংয়ের ক্ষেত্রে জড়তা ভ্রামক কত হবে? দেখো, রিং কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল বডি। তাহলে রিংয়ের ক্ষেত্রে একক দৈর্ঘ্যের ভর নিতে হবে। রিংটার ব্যাসার্ধ আর, সে এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে ঘুরছে। এক্স ওয়াই হলো রিংয়ের নিজের অক্ষ, অর্থাৎ ওর ভারকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে সে কিন্তু ঘুরছে। এবার তাহলে তার জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক কত হতে পারে? দেখো, এম বের করি আগে। এখানে একটা ছোট্ট অংশ নিই ডিএক্স, এটুকুটার ভর কত হবে? দেখো, রিংয়ের মোট ভর যদি এম হয়, একক দৈর্ঘ্যের ভর হলো এম বাই 2πr। তাহলে ডিএক্সের ভর কত? ইন্টু ডিএক্স। তার দূরত্ব কত ঘূর্ণাক্ষ থেকে? আর, ইন্টু আর স্কোয়ার। তাহলে মোট জড়তা ভ্রামক কী হবে? এই আলাদা আলাদা ভরগুলো জড়তা ভ্রামকের যোগফল। দেখো, এখান থেকে এলো কত? এম বাই 2πr ইন্টু আর স্কোয়ার। ডিএক্সগুলো যোগ করলে আবার হয়ে যায় 2πr। তাহলে কত হলো? এম আর স্কোয়ার। তাহলে একটা রিংয়ের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান সমান এম ইন্টু আর স্কোয়ার, যেখানে এম হলো রিংয়ের ভর, আর হলো তার ব্যাসার্ধ। এটা কিন্তু নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। এবার যদি একটা ডিস্ক বলি, একটা ডিস্ক আছে, তার ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর। এই ডিস্কের একটা ছোট্ট অংশ আমরা কল্পনা করছি, যে অংশটার ব্যাসার্ধ এক্স আর যেটা ডিএক্স পরিমাণ পুরু। দেখো, ডিস্ক কিন্তু 2 ডাইমেনশনাল বডি। তাহলে 2 ডাইমেনশনাল বডি মানে তার কী দিয়ে অ্যাপ্রোচ করতে হবে? একক ক্ষেত্রফলের ভর। তাহলে দেখো, ডিস্কের ভর কত? এম ধরে নিচ্ছি আমরা। তাহলে তার একক ক্ষেত্রফলের ভর এম বাই পাই আর স্কোয়ার। এবার এই যে ছোট অংশটা যার ব্যাসার্ধ এক্স আর যেটা কতটা পুরো, এই যে পুরুত্ব হলো ডিএক্স, তাহলে তার ক্ষেত্রফল কত? পরিধি 2πx ইন্টু পুরু ডিএক্স। তাহলে 2πx ইন্টু ডিএক্স। তাহলে ওইটুকুটা অংশের ভর হলো। দূরত্ব কত? এটার তো এক্স, তাহলে দূরত্বের স্কোয়ার এক্সের স্কোয়ার করে দিলাম। জড়তা ভ্রামক বের করবো এরকম আলাদা 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 জড়তা ভ্রামকগুলোর যোগফল, কারণ তুমি জানো সামেশন এমআই আর আই স্কোয়ার। তাহলে ওইখানে একটা ছোট্ট অংশ নিলাম, তার জড়তা ভ্রামকের ফর্মুলা লিখলাম, সেটা একটা রিংয়ের মতন। তাহলে তার একক ক্ষেত্রফলের ভর এম বাই পাই আর স্কোয়ার। ওই ছোট্ট অংশটার ক্ষেত্রফল দেখো, বুঝতেই পারছো, এই অংশটাকে কেটে সোজা করে দিলে এটা এই রকম একটা পাতের মতন হয়ে যাবে, যার দৈর্ঘ্যটা কত? এক্স যদি ব্যাসার্ধ হয় পথে, তাহলে এটা 2πx, আর কতটা পুরো ডিএক্স, তাহলে এর ক্ষেত্রফল কত? 2πx ডিএক্স। তাহলে একক ক্ষেত্রফলের ভর এম বাই পাই আর স্কোয়ার, 2πx ডিএক্সের ভর, তাহলে এম বাই পাই আর স্কোয়ার ইন্টু 2πx ডিএক্স। এই ভরটার পুরো দূরত্ব কিন্তু ঘূর্ণাক্ষ থেকে এক্স, তাহলে ইন্টু এক্স স্কোয়ার করলাম। এই রকম দেখো, ছোট 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 অসংখ্য রিং যোগ করতে করতে পুরো চাকতিটা তৈরি হয়ে যাবে। একেবারে জিরো ব্যাসার্ধ থেকে আর ব্যাসার্ধের রিংগুলো পাবো। তাহলে একে ইন্টিগ্রেশন করে দিই, কারণ যোগ করার আরেকটা নিয়ম ইন্টিগ্রেশন, যখন ভ্যারিয়েবলটা
কন্টিনিউয়াস। এখানে এক্স এ ভ্যারিয়েবল কিন্তু কন্টিনিউয়াস এবং ভ্যারি করছে 0 থেকে r। তাহলে দেখো কত হলো, দেখো তো, এই দেখো পাই পাই কেটে দিলাম, 2m/r² হলো। দেখো এক্স কিউব ডিএক্স তার ইন্টিগ্রেশন করলে x⁴/4, লিমিট কত 0 to r। তাহলে কত হলো দেখো, দেখো এখানে হলো 2m/r² ইন্টু r⁴/4। তাহলে দেখো 12m r²। তাহলে একটা চাকতির নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হলো 12m r²। রিংয়ের কিন্তু হয়েছিল mr²। তাহলে চাকতির জড়তা ভ্রামকের মান একই ভর এবং একই ব্যাসার্ধে রিংয়ের তুলনায় কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। এইবার আমরা একটা সলিড সিলিন্ডার নিচ্ছি। দেখো একটা সলিড সিলিন্ডার কিন্তু যদি আমি ছোট ছোট অংশে কেটে নিই অসংখ্য চাকতির সমষ্টি। তাহলে এই চাকতিগুলো, এই চোঙের যে অক্ষ সেটাই তো চাকতিগুলো লম্ব অক্ষ, নিজ অক্ষ। এখানে যে অক্ষ সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামক বের করেছি, তাহলে এই রকম একটা ছোট্ট ভর নিচ্ছি ডিএম। তাহলে তার জড়তা ভ্রামক কত? একটা চাকতির লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক যা তাই ডিএম ইন্টু r²/2। তাহলে দেখো এটার সামেশান নেই, যোগ করে দিই আলাদা আলাদা চাকতিগুলোর জড়তা ভ্রামকের যোগফল। দেখো r²/2 বেরিয়ে গেল। ডিএম মানে এই ছোট্ট অংশটার ভর ডিএম। এইভাবে ছোট ছোট অংশগুলো জুড়তে 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 মোট সলিড চোঙটার মোট ভরটা পেয়ে যাব। তাহলে এটাই তো সামেশান ডিএম মানে এম। r²/2 কনস্ট্যান্ট বলে বের করে দিয়েছিলাম। তাহলে কত হলো? m r²/2। তাহলে সলিড সিলিন্ডার অসংখ্য চাকতির সমষ্টি এবং সিলিন্ডারের অক্ষটা হলো চাকতিগুলো লম্ব অক্ষ। লম্ব অক্ষ সাপেক্ষে একটু আগে দেখলাম একটা চাকতির জড়তা ভ্রামক 12m r²। তাহলে ছোট্ট যে একটা চাকতি অংশ নিয়েছি যার ভর ডিএম, তার জড়তা ভ্রামক কত হলো? তাহলে ডিএম ইন্টু r²/2। তাহলে মোট জড়তা ভ্রামক কী হবে? এই ডিএম ইন্টু r²/2গুলো যোগ করলে পরে পাবো। তাহলে এই ডিএম 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 করে যোগ করলাম 0 to m এর মান কত? 0 to m। তাহলে মোট যোগফলটা হয়ে গেল m ইন্টু r²/2। তাহলে হলো সিলিন্ডার কি হবে? হলো সিলিন্ডার একইভাবে বলতে পারি অসংখ্য রিংয়ের সমষ্টি এবং হলো সিলিন্ডারের যে অক্ষ সেটা হলো এই রিংগুলো লম্ব অক্ষ। তাহলে রিংয়ের যা ফর্মুলা এখানেও অনুরূপভাবে একই পাবো। তাহলে আই সমান সমান কী হবে? সামেশান একটা ছোট্ট রিংয়ের ভর যদি ডিএম হয় তাহলে ডিএম ইন্টু r²। রিংয়ের যেখানে এই যে আমার ফাঁপা চোঙ তার ব্যাসার্ধ r, তাহলে r² বেরিয়ে গেল, ডিএমগুলো যোগ করলে এম পাবো। তাহলে mr²। তাহলে একটা ফাঁপা চোঙের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হবে mr²। নেক্সট আমরা পেজে যাওয়ার চেষ্টা করি। একইভাবে দেখো আমরা বিভিন্ন বস্তুর জড়তা ভ্রামক পেতে পারি। সব ক্যালকুলেশন আমাদের জানার দরকার নেই। যেমন বলছে একটা কোণ, একটা শঙ্কু, তার নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। শঙ্কুর কি বলেছে? ব্যাসার্ধ আর, মাস এম। আর হলো রেডিয়াস আর মাস বা ভর হলো এম। তাহলে তার জড়তা ভ্রামক হলো 3×10 m r²। যেখানে কোন অক্ষ সাপেক্ষে? শঙ্কুর নিজের অক্ষ সাপেক্ষে। এই XY যে অক্ষ শীর্ষবিন্দু দিয়ে ভূমির উপরে যদি লম্ব টানি সেই অক্ষ সাপেক্ষে শঙ্কুর জড়তা ভ্রামক 3×10 m r²। এবারে হচ্ছে একটা ঘনক, ঘনকের ভর এম, তার বাহুর দৈর্ঘ্য এ। তাহলে ঘনকের যে অক্ষ, অক্ষ মানে এইখানে কোন অক্ষটা হবে? ভার কেন্দ্রগামী লম্ব অক্ষ, মানে ওর কর্ণগুলো যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দু দিয়ে যদি একটা লম্ব অক্ষ কল্পনা করি তাহলে ঘনকের অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান হয় I সমান 1/6 m²। এরপরে আমরা আয়তাকার প্লেটের কথা বলি। আয়তাকার প্লেট আকৃতির একটা বস্তু আছে, সেটা ঘুরছে নিজের ভার কেন্দ্রগামী, এই পেনটা যে অক্ষ এখানে এই লম্ব অক্ষ সাপেক্ষে, ভার কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে। এর দৈর্ঘ্য লেন্থ হলো এ, ব্রেথ হলো বি। তাহলে এর জড়তা ভ্রামক এই ভার কেন্দ্রগামী কিন্তু যদি আমরা লম্ব অক্ষটাকে এখানে হিসেবে ধরি, ওর জড়তা ভ্রামক I সমান সমান কত হবে? m/12 ইন্টু a² + b²। এবার যদি আমাদের প্লেটটা
আয়তাকার না হয়ে স্কোয়ার প্লেট হয় তখন এ সমান বি, তখন স্কোয়ার প্লেটের ক্ষেত্রে আই সমান হলো m/12, কিন্তু এ সমান বি হলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, তাহলে 2 কেটে গেল m²/6। তাহলে একটা ঘনক যদি আমরা নিয়েছিলাম তার জড়তা ভ্রামক দেখেছিলাম ভারকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে 1/6 m²। অনুরূপভাবে একটা যদি আমরা বর্গাকার প্লেট নিই তার ভারকেন্দ্রগামী লম্ব অক্ষ, এইটা হলো ভারকেন্দ্র, ধরো কর্ণ দুটো ছেদবিন্দুতে, এই ভারকেন্দ্র দিয়ে যদি আমি একটা লম্ব অক্ষ কল্পনা করি তার সাপেক্ষে তার জড়তা ভ্রামক হবে m²/6। এবার যদি একটা সলিড স্ফিয়ার নিই, সলিড স্ফিয়ার তার যে কোনো ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামকের মান হয় I সমান 2/5 m/r²। আর স্ফেরিক্যাল যদি সেল হয়, স্ফেরিক্যাল সেল যদি আমার থিকনেস একেবারেই কম হয় তাহলে I সমান হয় 2/3 m/r²। তাহলে দেখো বিভিন্ন ক্ষেত্রগুলো আমরা পেলাম। প্রথম হলো রিংয়ের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক m/r²। তারপর ডিস্কের পেলাম 1/2 m/r²। তারপরে আমরা পেয়েছি 3 নম্বরে গিয়ে, হ্যাঁ রিংয়ের হলো একটা প্রথমে বিন্দু ভরে পেয়েছিলাম m/r², শুধু একটা ভর। তারপরে আমরা পেলাম সলিড সিলিন্ডার বলেছি অসংখ্য ডিস্কের সমষ্টি, তাহলে তারও একই ফর্মুলা 1/2 m/r²। তারপরে পেলাম হলো সিলিন্ডার অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস m/r²। তারপরে পেলাম কোণ, তার ভার্টেক্স দিয়ে এবং ভূমির উপরে লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক 3/10 m/r²। তারপরে তোমার পাওয়া গেল ঘনক কিউবের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হলো m²/6। তারপরে রেক্ট্যাঙ্গুলার প্লেট কত হলো জানো, m/12 ইন্টু কত a² প্লাস b² জড়তা ভ্রামকের মান। যদি স্কোয়ার প্লেট হয় I², যদি হয় a সমান b তাহলে m²/6। এছাড়াও আমরা স্কোয়ার প্লেটের পেয়েছি, তারপরে সলিড স্ফিয়ারের পেয়েছি 2/5 m/r²। যদি হলো স্ফিয়ার হয় I সমান IH হলো IS সলিড, IH হলো কত 2/3 m/r²। এবং দেখো একই ভর এবং একই ব্যাসার্ধের হলো স্ফিয়ারেরই জড়তা ভ্রামক বেশি, সলিডের কম। 2/5 মানে কিন্তু 0.4 m/r², আর এটা কত 0.67 m/r²। সুতরাং হলো স্ফিয়ারে যেহেতু মাস দূরের দিকে ছড়িয়ে থাকে তাই হলো স্ফিয়ারেরই কিন্তু নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক সলিড স্ফিয়ারের থেকে বেশি হয়। এইবার আমরা জড়তা ভ্রামক সংক্রান্ত দুটো উপপাদ্য জানব। প্রথম হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। বলছে যে একটা বস্তু আছে, ধরো এই একটা বস্তু, এর ভর m, এর ভর কেন্দ্র, সেন্টার অফ মাস হলো ধরো c। এই বিন্দুগামী একটা অক্ষ সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক জানি, ধরো xy অক্ষ সাপেক্ষে ওর জড়তা ভ্রামক IC। যে কোনো একটা অক্ষ x1 y1, এটা কি xy অক্ষের সঙ্গে প্যারালাল। এই অক্ষ সাপেক্ষে ওর জড়তা ভ্রামক কি হবে, ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে যা জড়তা ভ্রামক প্লাস ওর ভর ইন্টু দুটো অক্ষের মধ্যে লম্ব দূরত্ব যদি r হয় m/r² সমান কি, এই x1 y1 অক্ষ সাপেক্ষে ওর জড়তা ভ্রামক যদি I হয় তাহলে I সমান এটা। তাহলে কি হলো, প্যারালাল অক্ষের উপপাদ্যের সময় কি করছি, একটা বস্তু আছে তার ভারকেন্দ্রগামী একটা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক জানি, সেই অক্ষের প্যারালাল আর একটা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামককে প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করব। তাহলে এই প্যারালাল অ্যাক্সিস সাপেক্ষে জড়তা ভ্রামক যদি I হয় আর ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে IC হয় তাহলে I সমান IC প্লাস m/r², যেখানে r হলো অক্ষ দুটোর মধ্যে দূরত্ব। এরপরে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম নিয়ে আলোচনা করব। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম এখন কি বলে সেটা দেখা যায়। দেখো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কিন্তু 2 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে প্রযোজ্য। দুটো পরস্পর লম্ব অক্ষ আছে, একটা ধরো OX, একটা OY। এটা পরস্পর লম্ব। OX অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক ধরো IX বস্তুটার,
ও ওয়াই অক্ষ সাপেক্ষে আই ওয়াই। এবার ও এক্স আর ও ওয়াইয়ের ছেদ বিন্দুগামী লম্ব তৃতীয় আর একটা অক্ষ ও জেড। ও জেড কিন্তু এক্স ওয়াই দুটো অক্ষের সঙ্গে লম্ব। এখানে ছবিতে বোঝা যাচ্ছে না, কারণ আমাদের খাতার প্লেনটা 2 ডাইমেনশন, সেখানে পরস্পর 3টে লম্ব রেখা কিন্তু টানা সম্ভব নয়, কিন্তু প্রকৃতপক্ষে এক্স ওয়াইও লম্ব এখানে হিসেব মতো, জেডও লম্ব। তাহলে এক্স ওয়াই সমতল 2 ডাইমেনশনাল বডির জন্য আমি বলেছি আগেই, 2 ডাইমেনশনাল বডির জন্য প্রযোজ্য কি প্রযোজ্য? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তার সেই 2 ডাইমেনশনের উপরে দুটো পরস্পর লম্ব দুটো অক্ষ আছে। একটা অক্ষ সাপেক্ষে বস্তুর জড়তা ধারণক ও এক্স সাপেক্ষে বলেছি আই এক্স, আর একটা অক্ষ সাপেক্ষে আই ওয়াই। এদের যে ছেদ বিন্দুগামী সেই অক্ষ সাপেক্ষে, সেই অক্ষদ্বয় ছেদ বিন্দু দিয়ে আর একটা অক্ষ গেছে ও জেড। ও জেড অক্ষ সাপেক্ষে যদি জড়তা ভ্রামক আই জেড হয়, তাহলে এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলছে আই এক্স প্লাস আই ওয়াই সমান সমান আই জেড। তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের জন্য কিন্তু আমাদের কীরকম 2 ডাইমেনশনাল বডি দরকার। যেমন একটা ল্যামিনা আছে, একটা পাত আছে, 2 ডাইমেনশনাল বডির জন্য মূলত একটা পাত আকৃতির বস্তু আছে, তার এক্স অক্ষ সাপেক্ষে জড়তা ধারণক আই এক্স, ওয়াই অক্ষ সাপেক্ষে জড়তা ধারণক আই ওয়াই, এই দুটো পরস্পর কেমন? পরস্পর লম্ব অক্ষ। এবং এদের যে ছেদবিন্দুগামী লম্ব তৃতীয় অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক ও জেড অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক আই জেড হলে আই এক্স প্লাস আই ওয়াই সমান আই জেড। এই উপপাদ্যের আমরা প্রয়োগ করে এখন বিভিন্ন ক্ষেত্রে জড়তা ভ্রামকের মান বের করার চেষ্টা করব। দেখো, প্রথম হচ্ছে একটা রিংয়ের কোনো ডায়ামিটার সাপেক্ষে জড়তা ভ্রামক। দেখো, এই রিংটাও কিন্তু একটা ল্যামিনা আকৃতির বস্তু। তাহলে এর এই তলের ওপরে দুটো অক্ষ নিতে পারি, যেগুলোর ব্যাসার্ধ বা ব্যাস, এই ব্যাস দুটো কিন্তু পরস্পর লম্ব। আর এদের সঙ্গে যদি আমি লম্ব অক্ষটার কথা ভাবি না, যেটা সোজা বেরিয়ে গেছে, এই পেনটা যেটা আমি ধরেছি সোজা এই তলের উপরে লম্ব অক্ষ, তাহলে এই লম্ব উপরে যে অক্ষটা, এই অক্ষটা আর এই যে ব্যাস দুটো, দেখো তাহলে এই তলের উপরে যে দুটো অক্ষ, রিংটা যে তলে আছে সেই তলের উপরে দুটো অক্ষ, একটা এবি আর একটা সিডি। এই দুটো অক্ষ কিন্তু সিমেট্রিক অ্যাক্সিস। মানে কি, এই ব্যাস সাপেক্ষে রিংটাকে যদি তুমি কেটে দাও, যে অংশগুলো পাচ্ছ আর একটা ব্যাস সাপেক্ষেও যদি কেটে দাও, সব অংশগুলোই কিন্তু অনুরূপ দেখতে। এই রকম অ্যাক্সিসগুলোকে আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি বলি। এবং প্রত্যেকটা সিমেট্রিক অ্যাক্সিস সাপেক্ষে বস্তুর ভরের ডিস্ট্রিবিউশন অনুরূপ, তাই প্রত্যেকটা ক্ষেত্রে জড়তা ভ্রামকের মানও সমান। তাহলে এবি অক্ষ সাপেক্ষে রিংয়ের জড়তা ভ্রামক যদি আই হয়, সিডি অক্ষ সাপেক্ষেও আই। এখন তুমি জানো আই এক্স হলো আই, আই ওয়াই হলো আই, আর আই জেডটা কত? রিংয়ের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক একটু আগে দেখেছি এম আর স্কোয়ার। তাহলে দেখো, লম্ব অক্ষের উপপাদ্য বলল কি? আই এক্স প্লাস আই ওয়াই সমান সমান আই জেড। তাহলে আই এক্স হলো আই, আই ওয়াই হলো আই, সমান সমান আই জেড মানে এম আর স্কোয়ার। তাহলে দেখো তো, এখান থেকে বলা যায় না যে 2i সমান এম আর স্কোয়ার? তাহলে আই সমান কি? এম আর স্কোয়ার বাই 2। তাহলে রিংয়ের যে কোনো ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামকের মান কিন্তু এম আর স্কোয়ার বাই 2। কোন উপপাদ্য কাজে লাগালাম আমরা? না, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বা তোমার লম্ব অক্ষের উপপাদ্য কাজে লাগানো হলো। এইবার ধরো, একটা রিংয়ের নিজের যে অক্ষ তার প্যারালাল একটা ট্যানজেন্ট বা স্পর্শক সাপেক্ষে জড়তা ভ্রামক বের করব। একটা রিংয়ের নিজে অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক এম আর স্কোয়ার। দেখো, এই ওর নিজের অক্ষের সঙ্গে এক্স ওয়াই অক্ষটা কিন্তু প্যারালাল। তাহলে এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আই হয়, আই সমান ভার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক এম আর স্কোয়ার প্লাস এম ইন্টু অক্ষ দুটোর মধ্যে দূরত্ব কিন্তু দেখো রিংয়ের ব্যাসার্ধের সঙ্গে সমান, প্লাস এম আর স্কোয়ার। তাহলে কি হলো? 2m আর স্কোয়ার। তাহলে একটা ট্যানজেন্ট টেনেছি, যে ট্যানজেন্টটা রিংয়ের নিজে অক্ষের সঙ্গে প্যারালাল, সেই অক্ষ সাপেক্ষে রিংয়ের জড়তা ভ্রামক আই হলে আই সমান কত হলো? 2m আর স্কোয়ার। কিন্তু যদি হয় এরকম, ওই স্পর্শকটা রিংয়ের ব্যাসের সঙ্গে প্যারালাল, তাহলে কত হতো? ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক একটু আগে দেখলে রিংয়ের ক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করে বের করলাম, প্লাস রিংয়ের ভর কত? এম, ইন্টু দুটো অক্ষের মধ্যে লম্ব দূরত্ব আর, তাহলে আর স্কোয়ার। তাহলে হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার মানে 3/2 এম আর স্কোয়ার। তাহলে রিংয়ের ডায়ামিটার সাপেক্ষে জড়তা ভ্রামক আমাদের বেরিয়েছে হাফ এম আর স্কোয়ার। যদি
তার নিজ অক্ষের প্যারালাল অক্ষ ট্যানজেন্ট, প্যারালাল অক্ষ এবং ট্যানজেন্ট, সেই অক্ষটা আবার ট্যানজেন্ট যদি হয় তাহলে জড়তা ভ্রামক হলো কত, 2mr²। কিন্তু যদি ব্যাসের প্যারালাল অক্ষ হয় তাহলে কিন্তু হলো জড়তা ভ্রামকের মান 3/2mr²। সুতরাং এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে রিংয়ে জড়তা ভ্রামক বের করব। নেক্সট হচ্ছে ডিস্ক। দেখো ডিস্কের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক 1/2mr²। এবার ডিস্কে যদি আমি দুটো ব্যাস নিই, প্রত্যেকটা ব্যাসই আমরা একটু আগেই বললাম যে সিমেট্রিক অ্যাক্সিস, ওপরেরটা যেমন অংশে ভেঙে গেল নিচেরটাও এইভাবে। আবার যদি এই ব্যাসগুলোও নাও, দেখো এই পাশাপাশি যে অংশগুলো দেখাচ্ছি ঠিকঠাক করে ছবিটা আঁকলে দেখো কোনো একটা অংশকে দিয়ে তোমাকে যদি বলে তুমি বুঝতে পারবে না এটা রিংটাকে এবি অক্ষ সাপেক্ষে কাটা অংশ না সিডি অক্ষ সাপেক্ষে। তাহলে প্রত্যেকটা অংশ সাপেক্ষে, প্রত্যেকটা অক্ষ সাপেক্ষে কাটলে যে অংশগুলো পাচ্ছি সব অনুরূপ অংশ হয়ে যাচ্ছে। তাই এবি বা সিডি অক্ষকে বলা হয় অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রতিসম অক্ষ। আর প্রতিসম অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান কিন্তু সমান হয়। তাহলে এবি আর সিডি আবার দেখো লম্ব অক্ষ, এবি অক্ষ সাপেক্ষে রিংয়ের জড়তা ভ্রামক আই, তাহলে সিডি সাপেক্ষেও আই, তাহলে আইএক্সও আই, আই ওয়াইও আই। তাহলে কি দাঁড়ালো দেখো, এই লম্ব অক্ষটা কিন্তু আইজেড। এখন আইএক্স প্লাস আই ওয়াই সমান আইজেড। আইএক্স কত, আইএক্স ধরেছি আই ওয়াই কত আই, তাহলে আইএক্স প্লাস আই ওয়াই মানে 2i সমান আইজেড। একটা ডিস্কের নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক mr²/2, তাহলে আই সমান কত, mr²/4। তাহলে একটা ডিস্কের যে কোনো ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামকের মান হলো mr²/4। এবার এই ডিস্কেরই নিচ্ছি আমরা, ডিস্কের ধরো তোমার নিজ অক্ষ হলো xy, তার প্যারালাল যদি x1 y1, আর প্যারালাল যদি ট্যানজেন্ট সাপেক্ষে জড়তা ভ্রামক বলি, দেখো নিজ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত ছিল, 1/2mr² প্লাস প্যারালাল অ্যাক্সিস সাপেক্ষে যদি xy আই হয় তাহলে 1/2mr² ছিল, আর কত যোগ হবে, দুটো অক্ষের মধ্যে লম্ব দূরত্ব r প্লাস mr², তাহলে কত হলো 3/2mr²। আবার দেখো এখনই ক্যালকুলেট করা হলো যে রিংয়ে এই ডিস্কের ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক কত, 1/4mr²। দেখো এই যে mr²/4, তাহলে এবি অক্ষ সাপেক্ষে mr²/4, তাহলে xy অক্ষ সাপেক্ষে xy আর এবি প্যারালাল অক্ষ, তাহলে সমান্তরাল অক্ষের উপপাদ্য প্রয়োগ করো, আই সমান সমান mr²/4 প্লাস কি, প্লাস ডিস্কের ভর ইন্টু দুটো অক্ষের মধ্যে দূরত্ব ডিস্কের ব্যাসার্ধের সঙ্গে সমান, তাহলে mr²/4 প্লাস mr², কত হলো mr²/4 প্লাস mr² মানে 5/4mr²। এইবার তোমাকে বললো ডিস্কের একটা কোয়াড্রান্ট সাপেক্ষে জড়তা ভ্রামক বের করো, বললো ওর ভার কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে, মানে অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস যদি জড়তা ভ্রামক বের করতে দেয় কি করবে। দেখো ডিস্কের পুরো মাসের ডিস্ট্রিবিউশন ওই অক্ষ সাপেক্ষে যেমন, প্রত্যেকটা কোয়াড্রান্ট ওটাকে যদি 4টে সমান অংশে ভাগ করে নাও, প্রত্যেকটা অংশেই কিন্তু ভরের ডিস্ট্রিবিউশনটা অনুরূপ। সুতরাং ফর্মুলা অনুরূপ হবে, ডিস্কের ভার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক m ইন্টু r², 1/2mr²। তাহলে এখানেও তাই, এই কোয়াড্রান্টেরও ব্যাসার্ধ তো r, তাহলে r² হলো 1/2m। এবার এই এমটা যদি বলে ওই সম্পূর্ণ ডিস্ক থেকে 4/1 নিয়েছো, তাহলে এমটা m/4 হয়ে যাবে, তাহলে 1/8mr² হয়ে যাবে। এইবার বলছে একটা থিন রড আছে, বলছে ওর ভার কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত, খুবই সরু রড, তার মানে একমাত্রিক দণ্ড হিসেবে তুমি ভাবছো খুবই সরু, তাহলে এর একক দৈর্ঘ্যের ভর কত, m/l, এর ভর m, দৈর্ঘ্য হলো কত l, আর ভার কেন্দ্রগামী অক্ষটা কেমন লম্ব। তাহলে এখন এখান থেকে সেন্টার থেকে x দূরত্বে একটা ছোট্ট অংশ নিচ্ছি dx, তাহলে একক দৈর্ঘ্যের ভর m/l, তাহলে dx এর ভর ইন্টু dx, দূরত্ব কত, তাহলে mr² করবো, এইটুকুটার ভরটা বেরোলো, দূরত্ব তো প্রায় x, তাহলে ইন্টু x², mr² হলো। এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু ডিএক্সটা খুব ছোট নিই, ডিএক্স টেন্ডস টু 0, তার ফলে m/l ইন্টু ডিএক্স এই পুরো ভরটারই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব ইনফ্যাক্ট x,
তাই এম হলো কত, এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু দূরত্বের স্কোয়ার মানে ইন্টু এক্সের স্কোয়ার। এবার ইন্টিগ্রেশনের লিমিট দেবো, কত দেবো দেখো তো, এটা ভার কেন্দ্র, তাহলে এই দিকে আছে L/2, বাঁ দিকে আছে L/2। তাহলে ভার কেন্দ্রে যদি অরিজিন ধরি তাহলে এটা 0 থেকে L/2 আর বাঁ দিকে হলো -L/2। তাহলে লোয়ার লিমিট হলো কত, ইন্টিগ্রেশন করছি মোট জড়তা ভ্রামক, লোয়ার লিমিট -L/2, আপার লিমিট কত L/2। তাহলে কত হলো দেখো, m/l x² dx মানে কত, x³/3, কত হলো -L/2 টু কত +L/2 সমান m/l থাকলো। দেখো এখানে L³/8 আর নিচে 3, তার মানে L³/24 প্লাস L³/24। কেন প্লাস, কারণ লোয়ার লিমিট বসাতে গেলে একটা মাইনাস আসে, আর L³ এই -L/2 এর জন্য একটা মাইনাস আসবে, মাইনাস আসে প্লাস। তাহলে দেখো L³/24 প্লাস L³/24 মানে L³/12, তাহলে এখানে হলো 1/2 ml²। তাহলে একটা সরু দণ্ডের নিজের ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান হলো 1/12 ml²। কিন্তু যদি এটা এক প্রান্তগামী অক্ষ সাপেক্ষে হতো, ভারকেন্দ্রের সমান্তরাল অক্ষ দূরত্ব কত, এক প্রান্ত মানে এই দূরত্বটা ml², ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে কত হলো, লম্ব অক্ষ ICM কত এসছিল 1/12 ml²। তাহলে IXY কি করব, সমান্তরাল অক্ষের উপপাদ্য প্রয়োগ করে দিই, IX' সমান কত, ICM তো আছেই প্লাস m ইন্টু দূরত্ব, অক্ষ দুটো দূরত্বের স্কোয়ার। ICM কত, ml²/12 প্লাস কত ml²/4। তুমি লসাগু করলে হলো 12, ml² যদি কমন নিয়ে নাও এখানে থাকলো কত 1 + 3 4, 4/12 3 কেটে গেল, তাহলে ml²/3। তাহলে একটা সরু দণ্ড আছে, তার এক প্রান্তগামী অক্ষ সাপেক্ষে যেটা ওর ভারকেন্দ্রগামী লম্ব অক্ষের সঙ্গে প্যারালাল, তার সাপেক্ষে জড়তা ভ্রামক ml²/3, কিন্তু ভারকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হলো ml²/12। কেন দেখো তো কোনটা বড়, স্যার এক প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মানই বেশি। কেন বেশি, কারণ এই এক প্রান্ত থেকে তো ভরটা দূরে চলে গেল, পুরো দণ্ডের ভরটার বেশিরভাগটাই দূরে। আর যখন ভারকেন্দ্র ছিল তখন দুদিকেই সমান সমান ভরটা বিস্তৃত ছিল, তাহলে ভরটা অক্ষ সাপেক্ষে কাছাকাছি ছিল, তাই জড়তা ভ্রামকের মান কম ছিল। এখন কিন্তু জড়তা ভ্রামকের মান কি হয়ে গেল, অনেক বেড়ে গেল। এইবার এই উপপাদ্যগুলো কাজে লাগিয়ে আরও কিছু ক্ষেত্রে জড়তা ভ্রামকের মান নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। বলছে ফর এ সিলিন্ডার, সলিড সিলিন্ডার, অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, সিলিন্ডার বলেইছি সলিড সিলিন্ডার অনেক ডিস্কের সমষ্টি, তাহলে অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস জড়তা ভ্রামক হলো তোমার কি mr²/2, ডিস্কের যা নিজ অক্ষ সাপেক্ষে এখানেও তাই হলো। এইবারে দেখো তোমাকে কি বলছে, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস আউটার ফেস অ্যালং ইটস লেন্থ, এর আউটার ফেস দিয়ে একটা অক্ষ গেছে, সেই অক্ষ সাপেক্ষে ওর জড়তা ভ্রামক কত। দেখো এটা XY অক্ষ, এটা x', y', দেখো XY অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কিন্তু mr²/2, তাহলে IX', সমান কত IXY প্লাস m ইন্টু অক্ষ দুটোর মধ্যে যে দূরত্ব সেটা হলো কিন্তু r, ওর ব্যাসার্ধের সঙ্গে সমান, প্লাস mr²। IXY কত, একটু আগে দেখেছি কত mr²/2 প্লাস কত থাকলো প্লাস mr², যোগফল কত হলো 3/2 mr²। নেক্সট এবার বলছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ, এই ক্ষেত্রে জড়তা ভ্রামকের মানটা আমরা মনে রাখবো I সমান সমান তোমার হবে গিয়ে কত হবে মানটা, I সমান সমান এই ক্ষেত্রে আসে m ইন্টু r²/4 প্লাস l²/12। এইবারে বলছে একটা কি আছে, চোঙ আছে, চোঙটা সলিড সিলিন্ডার পাসিং থ্রু ইটস ডায়ামিটার অফ সার্কুলার ফেস। দেখো এই অক্ষটা মানে ওর নিজ অক্ষের পারপেন্ডিকুলার ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হলো, এইটা হলো I,
এটা এক্স ওয়াই যদি বলো তাহলে এটা হলো আই এক্স ওয়াই। আই এক্স ওয়াইয়ের মান কত? এম ইন্টু আর স্কোয়ার বাই 4 প্লাস এল স্কোয়ার বাই 12। এবার তাহলে দেখো আই এক্স ওয়ান ওয়াই ওয়ান কত হবে? আই এক্স ওয়ান ওয়াই ওয়ান কোন উপপাদ্য প্রয়োগ করব? প্যারালাল অ্যাক্সিস থিওরেম সমান আই এক্স ওয়াই প্লাস কত হবে? এইটুকুটা দূরত্ব, এই দূরত্বটা কি? চোঙের দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে এল বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে কত হলো? চোঙের ভর এম ইন্টু আর এর জায়গায় কত? এল বাই 2 এর হোল স্কোয়ার। আই এক্স ওয়াই কত? আই এক্স ওয়াই হলো এম ইন্টু আর স্কোয়ার বাই 4 প্লাস এম এল স্কোয়ার বাই 12 প্লাস কত হলো? এম এল স্কোয়ার বাই 4। দেখো এম এল স্কোয়ার বাই 4 প্লাস এম এল স্কোয়ার বাই 12 যোগ করলে হয় এম এল স্কোয়ার বাই 3। তাহলে এম ইন্টু আর স্কোয়ার বাই 4 প্লাস এল স্কোয়ার বাই 3। এটাই হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। আর যদি কি বললাম প্রথমে বললাম অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস সলিড সিলিন্ডারের জড়তা ভ্রামক এম আর স্কোয়ার। এবার কি বললাম? যে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস আউটার ফেস অ্যালং ইটস লেন্থ, সেই অক্ষ সাপেক্ষে কত হলো? 3/2 এম আর স্কোয়ার, কারণ এম আর স্কোয়ার যোগ হলো হাফ এম আর স্কোয়ারের সঙ্গে। কিন্তু ভার কেন্দ্রগামী লম্ব অক্ষ মানে ওন অ্যাক্সিসের সঙ্গে লম্ব এবং ভার কেন্দ্র দিয়ে যদি অক্ষটা যায় তাহলে কত হলো? আই এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হলো? এম ইন্টু আর স্কোয়ার বাই 4 প্লাস এল স্কোয়ার বাই 12। কিন্তু যদি আগের অক্ষটার প্যারালাল ব্যাস সাপেক্ষে হয় অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস ডায়ামিটার, একটা ব্যাস দিয়ে যাচ্ছে অফ সার্কুলার ফেস, তাহলে কত হলো? এম ইন্টু আর স্কোয়ার বাই 4 প্লাস এল স্কোয়ার বাই 3। এইবার দেখো স্কোয়ার প্লেট। একটা স্কোয়ার প্লেটের আমরা দেখেছি ভার কেন্দ্রগামী যদি তুমি লম্ব অক্ষ নাও সেটা সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক দেখেছো। কত দেখেছো? স্কোয়ার প্লেটের ভার কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক দেখেছো এম এ স্কোয়ার বাই 6, যেখানে এ ছিল ওর ব্যাসার্ধ। এবার দেখো স্কোয়ার প্লেটের সিমেট্রিক অ্যাক্সিস, দেখো এই কর্ণগুলো সবই কিন্তু ওর সিমেট্রিক অ্যাক্সিস, এবং তুমি জানো বর্গক্ষেত্রে বা স্কোয়ারের কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তাহলে দেখো এখানে পি আর কিউ এস অক্ষ দুটো পরস্পর লম্ব, এই দুটো কিন্তু সিমেট্রিক অ্যাক্সিস। তাহলে সিমেট্রিক অ্যাক্সিস সাপেক্ষে বস্তু জড়তা ভ্রামক কী হয়? সমান। তাহলে আই এস কিউ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকও যা, আই পি আর সাপেক্ষে জড়তা ভ্রামকও ধরে নিচ্ছি আই। এবার ওর ওন অ্যাক্সিসটা কি? এদের উভয়ের সঙ্গে লম্ব, আর এই যে এই দুটো অক্ষ এরা কিন্তু ভার কেন্দ্রগামী। তাহলে দেখো তুমি বলতে পারো আই এক্স প্লাস আই ওয়াই সমান আই জেড, কারণ ভার কেন্দ্রগামী অক্ষ, তাহলে তো লম্ব অক্ষের উপপাদ্য কাজে লাগবে। আই এক্স মানে কত? আই এস কিউ মানে আই ওয়াই কত? সেটাও আই। আর আই জেড কত? আই জেড হলো এম এ স্কোয়ার বাই 6, 2i সমান এম এ স্কোয়ার বাই 6, তাহলে আই সমান সমান কত? এম এ স্কোয়ার বাই 12। অনুরূপভাবে স্কোয়ারের যে বাহুগুলো আছে এই বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যদি নিই, পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি নিই, এরাও কিন্তু সব সিমেট্রিক অ্যাক্সিস এবং এরাও লম্ব অক্ষ যারা ভার কেন্দ্র দিয়ে গেছে। তাই আগে পি আর কিউ এস অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান এসেছিল এম এ স্কোয়ার বাই 12, এই প্রতিসম অক্ষগুলো সাপেক্ষেও জড়তা ভ্রামক হবে এম এ স্কোয়ার বাই 12 প্রত্যেকটা অক্ষ সাপেক্ষে। তার মানে স্কোয়ার প্লেটের যে কোনো কর্ণ সাপেক্ষে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া এম আই স্কোয়ার বাই 12, যে কোনো বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক সাপেক্ষেও জড়তা ভ্রামক কত হবে? সেই তোমার এম এ স্কোয়ার বাই 12। এইবার দেখো ভার কেন্দ্র দিয়ে গেছে, কিন্তু এখানে থিটা অ্যাঙ্গেলে যদি কোনো অক্ষ নিই, দেখো এই দিকেও যদি আমি আরেকটা অক্ষ অনুরূপভাবে নিয়ে নিই, তাহলে দেখো এই দুটো অক্ষ যদি পরস্পর লম্ব হয় তাহলে এগুলো এটার সাপেক্ষেও জড়তা ভ্রামক যায়, এটার সাপেক্ষেও তাই, অনুরূপ অক্ষ অ্যাক্সিস অফ সিমেট্রি হয়ে যাচ্ছে। তাহলে ভারকেন্দ্র গামী অক্ষ সাপেক্ষে অক্ষটা এখানে লম্ব অক্ষটা এদের উভয়ের সঙ্গে লম্ব, তাহলে এদের আই এক্স আর আই ওয়াইয়ের যা যোগফল মানে টোয়াইস আই সমান কি? একটা স্কোয়ার প্লেটের ভারকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত? এম এ স্কোয়ার বাই 6। তাহলে এই থিটা কোণে আনত অক্ষ যেটা তোমার বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডকের সঙ্গে থিটা কোণেও যদি অক্ষ নিই, তাদের সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান কত এলো? এম এ স্কোয়ার বাই 6 ছিল 2i,
তাহলে সমান হলো m²/12। তাহলে দেখো 6টা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক 1 হয়ে গেল এখানে হিসেব মতো। কর্ণগুলো 2টো, তাহলে 2টো সাপেক্ষে জড়তা ভ্রামক প্রত্যেকটা স্কোয়ার প্লেটে m²/12। বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকের প্রত্যেকটা সাপেক্ষে m²/12। আবার বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকের সঙ্গে যদি থিটা কোণে আনত করে ভারকেন্দ্রগামী কোনো অক্ষ নিই, তাদেরও প্রত্যেকটা সাপেক্ষে জড়তা ভ্রামকের মান হলো কত? m²/12। এইবারে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি। অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমরা দেখেছো L = I ওমেগা। এটা একটা অ্যাক্সিয়াল ভেক্টর এবং এর দিক হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এল এর দিক কোন দিকে? ওমেগার দিক যেদিকে সেদিকে। এবার হাউ টু ক্যালকুলেট অ্যাঙ্গুলার মোমেন্টাম? দেখো L = I ওমেগা আগেই দেখেছি। আবার টাউ সমান dl dt, তাহলে L = ইন্টিগ্রেশন টাউ dt প্লাস c। আবার আরেকটা কথাও বলা হয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। তার মানে লিনিয়ার মোমেন্টামে যদি আমি ভ্রামক নিই তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাব। তাহলে এইবার দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টর্কের মধ্যে সম্পর্ক টাউ = dl dt। যদি বাইরে থেকে টর্ক প্রয়োগ না করা হয় তাহলে dl dt 0। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে L = কনস্ট্যান্ট। এটাই হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল, যে বাইরে থেকে যদি টর্ক প্রযুক্ত না হয় তাহলে কোনো নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে কোনো বস্তু যদি ঘোরে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। তার মানে তার জড়তা ভ্রামক এবং কৌণিক বেগের গুণফল সর্বদা ধ্রুবক থাকবে। এ বডি ইজ রোটেটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস when there is no external torque acting on the body, it will rotate about the axis with the same angular momentum. That is, its moment of inertia about the axis and its angular velocity, the product of moment of inertia and the angular velocity will remain the same in absence of any external torque. তার মানে বহিস্থ টর্কের অনুপস্থিতিতে কোনো নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে একটা বস্তু যখন ঘুরছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ধ্রুবক হবে। এই যে পৃথিবীর মেরু প্রদেশে তোমরা জানো যে বরফ গলছে, গললে কি হয়? সেই বরফ কোথায় আসবে? নিরক্ষীয় অঞ্চলে চলে আসবে, খুব স্বাভাবিক। তোমরা জানো নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 43 কিলোমিটার বড়, অর্থাৎ গড় ব্যাস মেরু ব্যাস হলো 12,714 কিলোমিটার। কিন্তু তোমার যখন তুমি ইকুয়েটেরিয়াল ডায়ামিটার নেবে সেটা হলো 12,757 কিলোমিটার। তাহলে এই বরফ যখন গলে ইকুয়েটেরিয়াল অঞ্চলে আসছে, ইকুয়েটেরিয়াল ব্যাসার্ধ বেশি, তার ফলে মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু বেড়ে যাচ্ছে, আই কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। এবার দেখো এক্সটার্নাল কিন্তু কোনো টর্ক নেই। এক্সটার্নাল টর্ক যদি 0 হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম I ওমেগা সমান কনস্ট্যান্ট হয়ে যাবে। যদি I বাড়ে তাহলে ওমেগা ডিক্রিজ করবে। ওমেগা ডিক্রিজ করবে মানে কি? পৃথিবী ধীরে ধীরে ঘুরবে, তাহলে এক পাক খেতে বেশি সময় লাগবে। তাহলে যে লংজিভিটি অফ ডে, অর্থাৎ দিনের দৈর্ঘ্য, লেন্থ অফ দ্য ডে কি হয়ে যাচ্ছে? ধীরে ধীরে ঘুরলে লেন্থ অফ দ্য ডে ইনক্রিজ করবে। তাহলে দিনের দৈর্ঘ্য, length of the day will increase in this case. Length of the day will increase. তাহলে কি হলো? মেরু প্রদেশের বরফ কোথায় জায়গা পেল? নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় ব্যাসার্ধ মেরু ব্যাসার্ধের থেকে 43 কিলোমিটার বেশি, তাই কি হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া ইনক্রিজ করবে। কিন্তু এক্সটার্নাল টর্ক নেই। মোমেন্ট অফ ইনার্সিয়া ইনক্রিজ করলে ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিক্রিজ করবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ডিক্রিজ করে তাহলে কি হয়ে যাবে? দেখো তাহলে পৃথিবীর নিজ অক্ষ সাপেক্ষে এক পাক খেতে বেশি সময় লাগবে, সুতরাং লেন্থ অফ দ্য ডে উইল ইনক্রিজ, দিনের দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাবে। যে সাঁতারে ড্রাইভিংয়ের সময় কি হয়, যে ড্রাইভিংয়ের ক্ষেত্রে খেলোয়াড় কী করে, তার বডিটাকে গুটিয়ে ছোট্ট জায়গাতে নিয়ে আসে, তাতে করে মোমেন্ট অফ ইনার্সিয়া আই কিন্তু ডিক্রিজ করে যায়। আই ডিক্রিজ করলে কি হবে? এক্সটার্নাল তো কোনো টর্ক নেই, টর্ক না থাকলে I ওমেগা কনস্ট্যান্ট,
তাহলে আই ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, আই ডিক্রিজ করলে ওমেগা বেড়ে যাবে। ওমেগা ইনক্রিজ করার ফলে সে বেশ কয়েকটা পাক খেয়ে যেতে পারে। তারপরে যখন নিচে নামে আবার বডিটাকে কিন্তু স্ট্রেচ করে দেয়, যাতে কি হয়, স্ট্রেচ করে দেওয়ার ফলে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন কিন্তু বেড়ে গেল। তাহলে সে আস্তে কম বেগে জলে গিয়ে পড়বে, তার ফলে তার কম আঘাতপ্রাপ্ত হবার সম্ভাবনা থাকে। বেড়ালো যখন উপর থেকে নিচে জাম্প দেয় তখন বডিটাকে স্ট্রেচ করে দেয়। স্ট্রেচ করে দিলে যে অক্ষ সাপেক্ষে ঘুরছে তার জড়তা ভ্রামক কিন্তু দূরত্ব বেড়ে যাওয়াতে বেড়ে গেল। তাহলে কৌণিক বেগ কমবে, তাহলে মাটিতে কম ভেলোসিটিতে গিয়ে আঘাত করবে, তাহলে মাটি তার উপরে যে ইম্পালস দেবে সেটা কম, তাই তার কম আঘাত লাগবে। এবারে নেক্সট পেজে আমরা যাচ্ছি। এবার দেখো নেক্সট পেজে কি বলা হচ্ছে। বলছে এই পার্টিকেল অফ মাস এ মুভিং অ্যালং লাইন ওয়াই ইকুয়ালস টু বি। এই যে ওয়াই অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস আছে, ওয়াই ইকুয়ালস টু বি, এই লাইনে একটা বস্তু যাচ্ছে। ওয়াইয়ের মান যেখানে সবসময় বি, এই যে এই রেখাটা, অর্থাৎ ও এই রেখা বরাবর যাচ্ছে, উইথ স্পিড ভি। স্পিড ভি স্টেট হোয়েদার দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ চেঞ্জিং। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কী করে মাপা যায়? মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সাপেক্ষে? অ্যাবাউট দ্য অরিজিন ও ওয়ান। দেখো বস্তুর লিনিয়ার মোমেন্টাম কত? ওর মাস এম, বেগ ভি, তাহলে এম ভি। তাহলে এই এম ভির ও ওয়ান বিন্দু থেকে লম্ব দূরত্ব কত? এটা যদি তুমি ডি বলো তাহলে জড়তা তোমার এখানে কৌণিক ভরবেগ এল সমান এম ভি ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব ডি। এবার দেখো সে ডান দিকে গেলেও তার কিন্তু যে রেখা বরাবর যাচ্ছে তার ও ওয়ান থেকে লম্ব দূরত্ব আনচেঞ্জড, সে কিন্তু সেম ভেলোসিটিতে যাচ্ছে। এই ডিটাকেই বলে দিয়েছে যে এটাই বি, তাহলে তার হলো কত? এম ভি ছিল লিনিয়ার মোমেন্টাম আর ও থেকে লম্ব দূরত্ব হলো বি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান হলো এম ভি ইন্টু বি। সো এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে যখন সে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। এইবার প্রবলেম টুতে যাওয়া যাক। প্রবলেম টুতে কি বলছে? এ রড অফ মাস 2 kg and length 2 meter is rotating about its one end O with angular velocity 4 radian per second. এক প্রান্তগামী অক্ষ সাপেক্ষে একটা রড ঘুরছে, তার মাস বলে দিয়েছে 2 কেজি, লেন্থ বলে দিয়েছে 2 মিটার, ওমেগা বলে দিয়েছে 4 রেডিয়ান পার সেকেন্ড। ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য রড। অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান আই ওমেগা। দেখো এক প্রান্তগামী অক্ষ সাপেক্ষে একটা রড যদি ঘোরে তাহলে আই সমান হয়, তোমরা দেখেছো একটু আগে, 1/3 ml স্কোয়ার। তাহলে কত হলো 1/3? এম এর মান 2, এল হলো 2, তাহলে 2 এর স্কোয়ার, তার মানে 8/3 কিলোগ্রাম মিটার স্কোয়ার। এবার দেখো এল সমান আই ওমেগা, তার মানে কত হলো? 8/3 ইন্টু ওমেগা হলো 4, তার মানে 32/3, ভ্যালুটা এলো 32/3। এটা কি হবে? কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। নেক্সট প্রবলেম বলছে, ইন এ রোটেটিং টেবিল when a revolving girl folded her arms, her moment of inertia about the axis of rotation becomes 2/3. Then calculate her change in rotational kinetic energy. দেখো রোটেশনাল কাইনেটিক এনার্জিকে যদি আমরা ই বলি তাহলে আমরা জানি ই সমান হাফ আই ওমেগা স্কোয়ার। রিভলভিং গার্ল ওর আর্ম ফোল্ড করে নিয়েছে, তাই মোমেন্ট অফ ইনার্সিয়া আগে আই ছিলে, এখন আই থাকলে আগে, এখন হলো কত? 2/3 আই। বলছে ওর রোটেশনাল কাইনেটিক এনার্জি কী হবে? দেখো ও হাত স্ট্রেচ করুক আর গুটিয়ে নিক, তুমি তো জানো যে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট। তাহলে ইটাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে তো লিখতে পারি ই সমান কত বলো তো? হাফ আই ওমেগা স্কোয়ার। একটা যদি আমি আই দিয়ে ওপরে নিচে গুণ করি তাহলে হাফ আই ওমেগা তার হোল স্কোয়ার বাই আই। আই ওমেগা মানে তো এল, তার মানে এল স্কোয়ার বাই 2i। তাহলে দেখো এল তো কনস্ট্যান্ট, বাইরে থেকে তো টর্ক কাজ করেনি, সে নিজে নিজে হাত গুটিয়েছে বা প্রসারিত করেছে, তাহলে তো এখানে এক্সটার্নাল টর্ক নেই। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/i, তার মানে তার
জড়তা ভ্রামকের ব্যস্তানুপাতে। জড়তা ভ্রামক কি হয়েছে, যখন হাত গুটিয়ে নিচে জড়তা ভ্রামক হয়ে গেছে 2/3, তাহলে কাইনেটিক এনার্জি কী হবে, তার ব্যস্তানুপাত মানে 3/2 টাইমস হয়ে যাবে, 3/2 টাইমস। তার মানে পার্সেন্টেজে গেলে 150% হবে, ছিল 100% হলো 150%, তার মানে 50% ইনক্রিজ করবে, 50% ইনক্রিজ করবে। এরপরে আমরা রোলিং উইদাউট স্লিপিংয়ের প্রবলেমে যাওয়ার চেষ্টা করি। দেখো, একটা বস্তু ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরছে, পিওর রোলিং। এইবার এই বস্তুটা যদি একটা মসৃণ তলের উপরে রেখে দেওয়া হয়, যদি দেখা যায় বস্তুটা যখন ঘুরছে, যে কোনো এর সেন্টার অফ মাসের বেগ ধরো ভি, এটাকে যখন আমরা রেখে দিচ্ছি একটা তলের উপরে, এর পেরিফেরিয়াল পয়েন্ট একটা পি আর তলের উপরে বিন্দু কিউ। পি বিন্দুর রৈখিক বেগ যদি ভিপি হয় আর কিউ বিন্দুর রৈখিক বেগ যদি ভি কিউ হয়, এই দুটো বেগের মধ্যে একটা যদি সম্পর্ক দেখা যায়, যদি ভিপি আর ভি কিউ যদি সমান হয়ে যায়, তাহলে কোনো স্লিপিং হবে না। তাহলে ভিপি সমান সমান যদি ভি কিউ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখো এইখানে যে বেগ ভি, একটা সেন্টার অফ মাসের বেগ এদিকে ভি, আর এই দিকে ভি সমান আর ওমেগা, এই যে এর যে বেগ ভিপি আর ভি কিউ সমান, এদিকে আছে ভিপি আর এদিকে হলো বেগ ভি কিউ, তাহলে মোট বেগ ভিপি মাইনাস ভি কিউ সমান যদি 0 হয়, তাহলে নিচের বিন্দুটা কার্যত কিন্তু স্থির হয়ে গেল। স্থির যদি হয়ে যায় তাহলে বলি কোনো স্লিপিং নেই। কিন্তু যদি পেরিফেরিয়াল পয়েন্টের বেগ এখানে স্পর্শকীয় বেগ ভিপি আর বিপরীত দিকের বেগ কত ভি কিউ, এই যে ভিপি আর ভি কিউ যদি সমান হয়, তাহলে ভিপি মাইনাস ভি কিউ সমান সমান 0, তাহলে সেক্ষেত্রে বলা হবে যে ভিপি সমান যদি ভি কিউ হয়, পি বিন্দুর বেগ ভিপি আর এখানের বেগ ভি কিউ, তাহলে এই বিন্দুটা যখন এখানে টাচে আসছে দুটো বেগ, একটা স্পর্শকীয় বেগ ভিপি আর একটা বিপরীতমুখী বেগ ভি কিউ, তাহলে যে পয়েন্টটা কন্ট্যাক্টে থাকছে উইথ দ্য রোড, রাস্তার উপরে, তার উপরে তার বেগ কত, এদিকে ভিপি এদিকে ভি কিউ, কার্যকর বেগ ভিপি মাইনাস ভি কিউ। যদি ভিপি ইকুয়ালস টু ভি কিউ হয়, দেন ভিপি মাইনাস ভি কিউ 0, তাহলে বলা হবে কোনো স্লিপিং নেই। কিন্তু যদি ভিপি গ্রেটার দ্যান ভি কিউ হয়, তাহলে তো সে পিছলে সামনের দিকে যাবে, তখন তাকে বলা হচ্ছে ফরওয়ার্ড স্লিপিং, ফরওয়ার্ড স্লিপিং। আর যদি ভিপি লেস দ্যান ভি কিউ হয়, তাহলে তো পিছনের দিকে পিছলে আসবে, তখন তাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড স্লিপিং। তাহলে বস্তু ইউনিফর্ম ভেলোসিটিতে যদি ঘোরে, ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরলে পরে যদি দেখা যায় যে বিন্দুটা ভারকেন্দ্রের বেগ ভি, যে বিন্দুটা ভূমির সংস্পর্শে আছে, সেই বিন্দুটা ঠিক ওর উপরে থাকলে বেগ যদি ভিপি হতো, ভূমির সংস্পর্শে আসায় ওর বিপরীত দিকের বেগ যদি ভি কিউ হয়, ভিপি সমান যদি ভি কিউ হয়, দেন ভিপি মাইনাস ভি কিউ 0, যে পয়েন্টটা ভূমির সংস্পর্শে আছে তার বেগ যদি 0 হয়, তাহলে বলা হবে দেয়ার ইজ নো স্লিপিং। তাহলে পিওর রোলিংয়ের ক্ষেত্রে কোনো স্লিপিং নেই। যদি ভিপি গ্রেটার দ্যান ভি কিউ হয়, তাহলে সে সামনের দিকে পিছলে যাবে, তখন তাকে ফরওয়ার্ড স্লিপিং বলা হচ্ছে। আর যদি কি হয়, ভিপি লেস দ্যান ভি কিউ হয়, তাহলে সে পিছনের দিকে হড়কে যাবে, তখন তাকে ব্যাকওয়ার্ড স্লিপিং বলা হচ্ছে। এখানে কিন্তু ভি এবং ওমেগা হলো কনস্ট্যান্ট, তাহলে তখন ভি সমান সমান ওমেগা আর, অর্থাৎ ভরকেন্দ্রের বেগ যদি ভি হয়, বস্তুর কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাদের মধ্যে রিলেশন হবে ভি সমান ওমেগা আর। এইবারে আমরা আসছি যে ধরো একটা বস্তু রোলিং উইদাউট স্লিপিংয়ে বা পিওর রোলিংয়ে আছে, তার কৌণিক বেগ ওমেগা, ভরকেন্দ্রের বেগ ভি। এই বস্তুটা যদি এই ভি বেগে চলতে থাকে, তাহলে দেখো এ বিন্দুটা যখন আবার ঘুরে এখানেই এ বিন্দু আকারে হাজির হবে, এটা যখন আবার ঘুরে এখানে আসবে, বস্তু কিন্তু কতটা যাবে দেখো, এর ব্যাসার্ধ আর হলে এর পরিধি 2πr, তাহলে ততটা দূরত্ব এখানে এগিয়ে যাবে। তাহলে বস্তু যে দূরত্ব গেছে এস সমান যদি ভিটি হয়, ভরকেন্দ্রের বেগ ভি টি সময় ভিটি হয়, ভি মানে ওমেগা আর টি সমান 2π/ওমেগা, কারণ যে সময়টা নিয়েছে সেই সময় সে তো এক পাক খেয়েছে, তাহলে সেটাই তো পর্যায়কাল, সমান 2π/ওমেগা সমান 2πr। তাহলে এস সমান যদি 2πr হয়, যে দূরত্ব গেছে, তাহলে বলা হবে দেয়ার ইজ নো স্লিপিং। কিন্তু ফরওয়ার্ড স্লিপিংয়ের জন্য এস কি হয়ে যাবে, বড় হয়ে যাবে 2πr এর থেকে।
তাহলে এস গ্রেটার দ্যান 2πr হলে বলা হবে ফরওয়ার্ড স্লিপিং, এস লেস দ্যান 2πr হলে ব্যাকওয়ার্ড স্লিপিং। এইবার দেখো এই ক্ষেত্রে একটা কথা বলি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ সেই মুহূর্তে যে অক্ষ সাপেক্ষে বস্তু ঘুরবে তাকেই বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন। এটা কোথা দিয়ে যাবে? বস্তু এই যে নিচের যে বিন্দুটা আছে না, এই বটম পয়েন্ট দিয়ে যাবে, এই বটম পয়েন্টের সাপেক্ষে বস্তুটা ঘুরবে। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন, IAOR। এবং তখন আমরা ভাবতে পারি এই পয়েন্টটা যেন স্থির, এর সাপেক্ষে পুরো বস্তুটার বিভিন্ন পয়েন্টগুলো যেন ঘুরছে, এই পয়েন্টটা কিন্তু স্থির আছে। তাহলে আমরা ভাবতে পারি যে এই ক্ষেত্রে বস্তু ঘুরতে ঘুরতে এগোচ্ছে, অর্থাৎ একটা ট্রান্সলেশনাল মোশন আছে, একটা রোটেশনাল মোশন আছে। এটা ভাবতে পারি এই বিন্দুটাকে স্থির রেখে পুরো বডিটা যেন ঘুরছে। তাহলে এই যে এই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন যদি ও হয়, তাহলে পি একটা যদি বিন্দু নিই, এই পি বিন্দুটা তাহলে ওপি এই ব্যাসার্ধের পথে ঘুরছে, এনি পয়েন্ট, এইভাবে ওই পয়েন্ট পেরিফেরিয়াল পয়েন্ট আর ওকে যোগ করলে সেই ব্যাসার্ধের পথে সেটা কিন্তু ঘুরবে এই ওকে অ্যাক্সিস করে। এটা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন, যে পয়েন্টে টাচ করে আছে। এখন দেখো তুমি, সি হলো কেন্দ্র, বস্তুটার কেন্দ্র যদি সি হয় তাহলে সিপিও ব্যাসার্ধ আর সিআরও আর, তাহলে ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা বলতে পারি ওপি এর স্কোয়ার সমান আর স্কোয়ার, মানে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, মাইনাস 2ab, এও কত আর, বিও কত আর, তাহলে সি স্কোয়ার ওপি স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার cos থিটা, 2r স্কোয়ার কমন নিলে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা মানে টোয়াইস সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে ওপি স্কোয়ার সমান 4r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে ওপি সমান 2r সাইন থিটা বাই 2। তাহলে দেখো যে কোনো পয়েন্ট যদি পি হয় সেটা কত ব্যাসার্ধের পথে ঘুরছে, এই যে ওপি ওকে ফিক্সড করে কার্যত ভাবছি একটা রোটেশন দিচ্ছে যে কোনো পয়েন্টের জন্য, 2r সাইন থিটা বাই 2, আর হলো ওই পথের ব্যাসার্ধ, ওই বৃত্তাকার চাকতি বলতে পারো, রিং বলতে পারো, তাহলে তার আর হলো ব্যাসার্ধ। আর থিটা কি? ভার্টিক্যালি যদি একটা লম্ব টানো কেন্দ্র দিয়ে, ভার্টিক্যাল যে লাইনটা নিয়েছ তার সঙ্গে এই পেরিফেরিয়াল পয়েন্টে যে কোণ করেছে সেটা যদি থিটা হয় তাহলে 2r সাইন থিটা বাই 2। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে পি পয়েন্টের যে রৈখিক বেগ ভি সমান ওমেগা আর, সে তো ওমেগা কৌণিক বেগে ঘুরছে, বলেইছি যে কম্বাইন্ড মোশন অফ রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন অ্যাসিউম টু বি পিওর রোটেশন অ্যাবাউট দ্য বটম পয়েন্ট উইথ অ্যাঙ্গুলার স্পিড ওমেগা। অ্যাঙ্গুলার স্পিড ওমেগা হলো রৈখিক স্পিড ভি সমান ওমেগা ইন্টু ওপি, ওপি মানে 2r সাইন থিটা বাই 2, ওমেগা আর মানে ভি, তাহলে বস্তুর ভারকেন্দ্রের বেগ ছিল ভি, তাহলে 2v সাইন থিটা বাই 2, তাহলে এনি পয়েন্ট অন দ্য পেরিফেরি কত বেগে ঘুরবে? 2v সাইন থিটা বাই 2। এইবারে তাহলে আমরা বললাম যে যখন আমরা পিওর রোলিং ছিল, যখন আমরা দেখলাম পিওর রোলিংয়ে এক পাক খাওয়া মানে এস সমান 2πr, যদি এস গ্রেটার দ্যান 2πr হয় তাহলে আমরা বলছি ফরওয়ার্ড স্লিপিং হবে, এস লেস দ্যান 2πr হলে ব্যাকওয়ার্ড স্লিপিং হবে। আমরা বললাম যে যে পয়েন্টটা কন্ট্যাক্টে আছে উইথ দ্য সারফেস সেই পয়েন্টটাকে স্থির রেখে ভাবতে পারি যে কোনো পেরিফেরিয়াল পয়েন্ট উইথ অ্যাঙ্গুলার স্পিড ওমেগা যেন ঘুরছে। তাতে দেখলাম পেরিফেরিয়াল পয়েন্ট যে ব্যাসার্ধের পথে ঘুরছে, যেমন পি বিন্দু ওপি ব্যাসার্ধের পথে, সেটা হলো 2r সাইন থিটা বাই 2, তার ফলে তার যে রৈখিক বেগ এটা হলো 2v সাইন থিটা বাই 2। সুতরাং এই ফর্মুলা দিয়ে যখন পিওর রোটেশন হবে সেই ক্ষেত্রে বস্তু যদি ভারকেন্দ্রের বেগ জানি তাহলে পরিধির ওপরে যে কোনো বিন্দুর কিন্তু আমরা বেগ পেয়ে যাব। এইবার এর অ্যাপ্লিকেশন দেখা যাক, তাহলে থিওরিটা ভালো মতন বোঝা যাবে। বলছে এ ডিস্ক ইজ রোলিং অন এ হরাইজন্টাল সারফেস, সি ইজ দ্য সেন্টার অ্যান্ড কিউ অ্যান্ড পি আর ইকুইডিস্ট্যান্ট পয়েন্ট ফ্রম সি। দেখো এটা কিন্তু ও বিন্দুতে টাচ করে আছে, যখন রোলিং অন এ হরাইজন্টাল সারফেস, রোলিং উইদাউট স্লিপিং হলে ওকে কিন্তু ও অ্যাক্সিস করে ঘুরবে। তাহলে দেখো রৈখিক বেগ কার বেশি হবে? দেখো পুরো প্রত্যেকেই কিন্তু ঘুরবে ওই বিন্দুটাকে অ্যাক্সিস করে ওমেগা স্পিডে, একটু আগেই দেখলাম, তাহলে সবার স্পিড এক। তাহলে কার রৈখিক বেগ কেমন হবে? যার দূরত্ব বেশি, দেখো এখানে ও কিউ গ্রেটার দ্যান কত হলো ওসি, গ্রেটার দ্যান ওপি, তাহলে ভি কিউ
গ্রেটার দ্যান কী হবে, কারণ দূরত্ব বেশি হলে ওমেগা তো এক, ভি সমান তো ওমেগা আর যার বড়, অর্থাৎ ও কিউ বড় ওসির থেকে, ওসি বড় ওপির থেকে, তাহলে ও বিন্দুকে অক্ষ করে যে ব্যাসার্ধে ঘুরবে যে কোনো পয়েন্ট যদি নিই, তাহলে তার দূরত্বটা কিন্তু বেশি, যার ও কিউর বেশি, তাহলে ও কিউ এর বেগ বেশি, তারপরে ওসির তার মানে ভিসি, তারপরে ওপির ভিপি, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি পাবো কোথায়, কিউতে, আর মিনিমাম পাবো পিতে। এইবার দেখো আগের অঙ্কের পুরো অ্যাপ্লিকেশন, এটাই আজকের আমাদের লাস্ট প্রবলেম। বলছে এ ডিস্ক ইজ রোলিং অন এ হরাইজন্টাল সারফেস উইদাউট স্লিপিং, ইফ দ্য ভেলোসিটি অফ সিএম ইজ ভি, ফাইন্ড দ্য ভেলোসিটিস অফ পি কিউ অ্যান্ড আর। দেখো পি বিন্দু সোজা নিচে, পেরিফেরিয়াল যে কোনো পয়েন্টের ভেলোসিটি আমরা কত দেখেছি, 2v সাইন থিটা বাই 2। থিটাটা কি, ওই বিন্দুর যোগকারী রেখা ভার্টিক্যালের সঙ্গে যে কোণ করেছে, তাহলে ভিপির জন্য এই যে সিপি রেখা ভার্টিক্যালের সঙ্গে কোণ করেছে 0 ডিগ্রি, তাহলে ওখানে ভেলোসিটি ভিপি সমান কত, 2v সাইন 0 ডিগ্রি, মানে 0। তাহলে কিউ বিন্দুর কি হবে, ভি কিউ। দেখো তাহলে এইখানেতে তুমি দেখো ভার্টিক্যাল লাইনের সঙ্গে কিউ বিন্দু যোগকারী রেখা কিন্তু 90 ডিগ্রি কোণ করেছে, তাহলে ভি কিউ সমান 2v সাইন থিটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 2, তার মানে সাইন 45, তার মানে কত হলো 2v ইন্টু 1/√2, তার মানে v√2। এইবার বলছে আর বিন্দু, এই যে নিম্নমুখী এই যে ভার্টিক্যাল লাইন তার সঙ্গে কোণ করছে 180 ডিগ্রি। তাহলে যখন আর এর প্রশ্ন আসছে, যখন আমি ভি আর লিখছি, ভি আর সমান কত হচ্ছে, 2v সাইন 180 ডিগ্রি বাই 2, সাইন 90 মানে 1, তাহলে ভি আর এ হলো 2v। তাহলে দেখো পি বিন্দুতে এখানে ভেলোসিটি ভিপি সমান 0, ভি কিউ কত হলো √2v, আর এ বেগ কত হলো 2v, এখানে বেগ ভি, এখানে বেগ 0, আর এই কিউ বিন্দুতে যে বেগ, এটা স্পর্শক বরাবর ধরো, তাহলে কত হলো √2v। এইভাবে বিভিন্ন বিন্দুর ভেলোসিটি আমরা পাবো। এর পরের ক্লাসে যদি অ্যাক্সিলারেটেড রোলিং হয় তাহলে কেমনভাবে আমরা অ্যাপ্রোচ করব, এবং বিভিন্ন প্রবলেম নিয়ে পরের ক্লাসে আলোচনা শুরু করব। আজকে এখানে রিজিড ডাইনামিক সংক্রান্ত আজকের আলোচনা রাখছি।